ফোনটা আবার কেঁপে উঠতেই প্রত্যাশা ত্রস্ত রিসিভ করল। নীরব নিজেকে স্বাভাবিক দেখাতে সামনের ছোট্ট টেবিলের উপর থেকে ম্যাগাজিনের বইটা হাতে তুলল। প্রত্যাশা ফোনটা কানে নিয়ে হালকা গলায় বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সার্থকের শান্ত, গম্ভীর গলা ভেসে এল। ওয়ালাইকুমুস সালাম, একরাশ কৃতজ্ঞতা মেশানো সুরে বলল প্রত্যাশা। সেদিন আপনি কতটা হেল্প করলেন, একটা ধন্যবাদও দেওয়া হয়নি। তাই দুপুরে ভাবলাম একটা ধন্যবাদ জানাই। কিন্তু কথার মাঝখানেই সার্থক থামিয়ে দিয়ে বলল, ইট ওকে। পরপর একটা গভীর নিঃশ্বাস ফেলে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমার পায়ের অবস্থা কেমন? ব্যথা আছে কি? কোনো প্রবলেম নেই তো? প্রত্যাশা হালকা মাথা নাড়ল। ঝটপট বলল, না না, ব্যথা একদম নেই। এখন ভালো আছি। গুড। ওষুধ প্রেসক্রাইবের চার্জটা কিন্তু পান আপনি। আত্মীয় বলে আবার সৌজন্য করবেন না কিন্তু। প্রত্যাশার বোকাসোকা সরল কথাটি শুনে সার্থক হেসে ফেলল। বলল, এতটা ব্যবসায়ী হতে পারবো না। আত্মীয়দের সঙ্গে হিসেবনিকেশ চলে না। আর আত্মীয় স্বজনেরও তো অধিকার আছে। ওটা তোমার অধিকার ছিল। সো এখানে চার্জের প্রশ্নই আসছে না। কথা বলতে বলতে আকস্মিক চোখের তারায় দিঘির জলের মতো ভাসা ভাসা দুটো চোখ, মায়াবী একখানা মুখ ভেসে উঠল। বেহা মন না জানি উস্কে দেয়, এই তটস্থ হলো সার্থক। আর হলো বলেই হঠাৎ কথার রেশ ছিঁড়ে প্রসঙ্গ বদলিয়ে বলে উঠল, আচ্ছা প্রত্যাশা, আমি একটু বিজি আছি। এখন রাখছি। ভালো থেকো, বাই। ওদিকে নির্বের মুখ থমথমে। ভেতরে জমে থাকা রাগ ফুসফুস করে ফাটিয়ে উঠতে চাইছে। রাগে এক ঝটকায় উঠে দাঁড়ালো। হাতের ম্যাগাজিনটা শব্দ করে টেবিলের উপর ফেলল। শব্দে প্রত্যাশা চমকে ফিরে তাকালো। ওদিকে তাকিয়েই মিহি স্বরে বলল, ওকে। রাগটা কমাতে নীরব জানালার দিকে পিঠ করে দাঁড়ালো। মেরুদণ্ড সোজা, হাত দুটো মুঠো করা, চোয়াল শক্ত। ভেতরের দাবানল প্রকাশ না করলেও শরীরের ভাষায় বোঝা যাচ্ছে কিছুটা রুক্ষ মেজাজে আছে। নির্বের অভিব্যক্তি প্রত্যাশা খেয়াল না করেই ও মনে পড়ার মতো করে সরল মনে বলে উঠল, ওহ যেটা বলছিলাম, কুয়াকাটায় প্রীতি আপুদের সাথে দেখা হয়েছিল। ওনাদের সাথে দেখা হওয়ার পরেই আমি আপনাকে কল দিই। কিন্তু তখন আপনি কল রিসিভ করেননি। তারপর বিকেলে যখন ঘুরতে গিয়েছিলাম, সমুদ্রের পানিতে খালি পায়ে হাঁটছিলাম, তখনই পা কেটে যায়। একটু থেমে শ্বাস নিয়ে আবার শুরু করল। প্রীতি আপুকে যেমনটা আগে ভেবেছিলাম, সেদিন তো উনি আমার পুরো ধারণাই চেঞ্জ করে দিল। উনাকে যতটা রুক্ষ মনে হয়েছিল, সেদিন কথা বলে তেমন মনে হলো না। আমার তো ওনাকে যথেষ্ট আন্তরিকই মনে হলো। প্রীতি আপু নিজে ফার্স্ট এইড বক্স নিয়ে এলেন। আর উনার ভাই ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। তারপর ব্যান্ডেজও আন্ডারস্কোর। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ নীরব ঘুরে দাঁড়ালো। রুক্ষ, ঝাঝালো স্বরে বলল, তুমি কিভাবে চলো? ঘুরতে গিয়েও একটা না একটা ঘটনার জন্ম দিতেই হবে। এতজনের কারো কিছু হয় না, আর তুমি গিয়ে পা কেটে নাও। আর সেই সুযোগে অন্যদের সাথে গল্প জমাও। প্রত্যাশা বিস্ময় আর বিরক্তির মিশ্র সুরে বলল, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো সবটা বলার আগেই আপনি ঝাড়তে শুরু করলেন। আর কেটে গেলে আমারই বাকি দোষ? আমি কি ইচ্ছে করে করেছিলাম? আজব তো। প্রত্যাশা ঠোঁট ফোলাল, গাল দুটো অভিমানে ভারী হলো। প্রত্যাশার অভিমানী মুখের দিকে তাকাতেই নির্বের মুখের আদল মিয়ে আসলো। গলার স্বর আগের তুলনায় নরম করল। তবুও সাবধানবাণী নামল প্রতিটি বাক্যে। ওকে ওকে, এখন গাল ফুলিয়ে নাটক করো না। এখন আমাদের বেরোতে হবে। তবে শোনো, আগেও বলেছি, আবার বলছি, কিছু কিছু মানুষের সংস্পর্শে না যেয়ে দূরে থাকাই বেটার। আর সব মানুষের বাহ্যিক ব্যবহার দেখে পুরো বিশ্বাস করে ফেলো না। কারো সাময়িক আন্তরিকতায় নিজেকে পুরোপুরি উজাড় করে দিও না। জীবনে চলতে গেলে বুদ্ধি খাটাতে হয়, চোখ খোলা রাখতে হয়। সবাই সবসময় যেরকম মনে হয়, আসলে কিন্তু সেরকমই হয় না। প্রত্যাশা কতটা গুরুত্ব দিল বোঝা গেল না। ও বোঝার চেষ্টাই করল না। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। এর মধ্যে নির্বের ফোনটা বেজে উঠল। আননাউন নম্বর দেখে নীরব কপালে ভাঁজ ফেলে রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশ থেকে পুরুষ গলা এল। অফিসার নীরব বলছেন? নীরব ভ্রু গুটিয়ে জবাব দিল, জি। নীরব মাহবুব স্পিকিং। আমি ডিআইজি অফিস থেকে বলছি, সৎ, সাহসিকতা আর দক্ষতার পরিচয় দেওয়ার জন্য আপনাকে মেডেল দেওয়া হবে। অতি সত্বর হেড অফিসে চলে আসুন দাঁড়ি। এখানে। কথা সম্পূর্ণ করতে না দিয়ে নীরব রুক্ষ স্বরে বলল, জলামো রাখো। নম্বর চেঞ্জ করলেই কি গলার স্বরও চেঞ্জ হয়? আরে ওইটাই তো চ্যালেঞ্জ ছিল। দেখলাম ধরতে পারিস কিনা। আচ্ছা দোস্ত, কই তুই? সবাই তো পৌঁছে গেছে। তুই কোথায় শাহলা? বিয়ে করলি, জানালি না। দাওয়াতও দিলি না। এখন তো সবাই বউ নিয়ে এসেছে, তোর বউ আনবি না? নাকি সবাই বউ দেখে ফেলবে বলে আসছিসই না? নীরব ঠোঁট শক্ত করে ছোট করে বলল, ফাজলামো কথাবার্তা বলতে অন্য কাউকে খুঁজে নে। ফাজলামি সাথে টাইম নষ্ট করার মতো মুডে নেই আমি। আসছি।
আন্ডারস্কোর ম্যারেজ অ্যানিভার্সারি পালন কম একে বন্ধুদের গেট টুগেদারই বলা যায়। ফয়সালের ল্যাব ম্যারেজে বন্ধুদের অবদান অনস্বীকার্য। ক্লাসমেটের সাথে প্রেমের সূচনালগ্ন থেকে বিয়ে অবধি যেসব বন্ধু পাশে থেকেছে, যাদের সঙ্গে হৃদ্যতা আর সখ্যতা গড়ে উঠেছিল তাদেরই কয়েকজনকে সে আমন্ত্রণ জানিয়েছে নিজের নিরিবিলি ফ্ল্যাটে। সম্পর্কের পথচলার এই স্মরণীয় দিনে আপন মানুষগুলোকে সঙ্গে রাখতেই এমন ঘরোয়া আয়োজন। ড্রয়িং রুমে বন্ধুদের হাসাহাসি আর গল্পের আসর জমেছে। এমন সময় একজোড়া দম্পতির আগমন ঘটে। সবার চোখ তাদের দিকে। প্রত্যাশা নির্বের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে এলো। সোফায় বসা এক রমণীর ফর্সা মুখের আদল বিবর্ণ, ফ্যাকাশে হয়ে গেল। এতক্ষণের হাসি মুখটা নিমিষেই মিয়ে আসলো। প্রত্যাশার গায়ে মেরুন রঙের শাড়ি, আঁচলটা ডান হাতের ফাঁক গোলে সামনে এনে রাখা, এক হাতে আলতো করে ধরে রাখা। নির্বের পরনে কফি কালারের শার্ট, অফ হোয়াইট ডেনিম প্যান্টের উপর ইন করে পরা। চুলগুলো জেল দিয়ে সেট করে হালকা ব্যাক ব্রাশ করা। একজন উচ্চস্বরে বলল, বন্ধু অবশেষে আসলা, বউ সবাই দেখে ফেলবে বলে গোপনে বিয়ে করছো। আরেকজন বলল, আরে এসপি তো কিপটামিও করছে, আমরা সব কবজি ডুবে খাবো বলে বিয়েতে অনুষ্ঠানই করেনি। নীরব বলল, হুট করে হয়েছে সবাই জানিস, অহেতুক আজবাজে বলা বন্ধ রাখো। একজন লম্বা করে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। প্রত্যাশার লজ্জা লাগছে, ও এভাবে অভ্যস্ত না থাকায় আনিজি ফিল করছে। দৃষ্টিজোড়া ওর নত, ও মাথাটা তুলে মিহি স্বরে উত্তর দিতেই চোখ পড়ে প্রীতির দিকে। প্রীতি এদিকেই চেয়ে। প্রথমে বিস্মিত হলেও পরক্ষণে খেয়াল হয় প্রীতি নির্বের ফ্রেন্ড হলে এদেরও। মোবাইলে ডুবে ছিল ইচ্ছে, মুখ তুলে তাকাতেই চোখ দুটো জলজল করে উঠল। একবার নির্বের দিকে তাকালো তো আবার প্রীতির দিকে তাকিয়ে বলল, মাম্মা, পাপা, পাপা এসেছে। ইচ্ছে ঝট করে ওঠে এগিয়ে নির্বের সামনে দাঁড়ায়। ঝকঝকে সাদা দাঁত বের করে হেসে প্রাণোচ্ছল কণ্ঠে বলল, পাপা। সবার মাঝে এভাবে বলায় প্রত্যাশার না চাইতেও কেমন জানি লাগলো। ইচ্ছের গাল ধরে নীরব বলল, সুইট মামনি, কখন এসেছো? উপস্থিত কেউ কেউ একটু অবাকই হলো। একজন হাসতে হাসতে মশকরা করে বলল, আরে দেখো দেখি কাণ্ড, ইচ্ছে বেবি কি নীরবকেই নিবিড় ভাবছে। আর টুইন্স হলে ইচ্ছেরই বাকি দোষ। ও ছোট মানুষ, অত বুঝে নাকি? আরেকজন ঝট করে বলে ফেলল, যেখানে স্বয়ং ইচ্ছের মা, আমাদের বলিউড সুন্দরী প্রীতি জিনটাই মিস্টেক করেছিল দাঁড়ি। নিবিড়কে প্রপোজ করতে গিয়ে ভুলে তো প্রথমে নীরবকে প্রপোজ করে ফেলেছিল। সেই নিয়ে কি এক কাণ্ড। পুরনো ঘাটা দগদগ করে উঠল প্রীতির। সবাই যেটাকে মিস্টেক জানে, আদৌ কি মিস্টেক ছিল? নাকি অপমানের বদলা, সাথে পুরনো প্রতিশোধের স্পৃহা থেকেই ঘটনার মোড় উল্টে দেওয়া হয়? মিথ্যে নাটক সাজানো হয়। প্রীতি প্রসঙ্গ পাল্টাতে, সবার মনোযোগ ঘোরাতে বলল, আরে তোমরা সব পুরনো কথা বাদ ছাদ দাও তো। এতক্ষণ তো সবাই নির্বের বউ দেখার জন্য মুখিয়েছিলে, তাকেই বরং দেখো। পরপর প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, প্রত্যাশা দাঁড়িয়ে আছো কেন, এসো বসো। প্রত্যাশা প্রীতির দিকে তাকিয়ে ফের নির্বের দিকে তাকালো। চোখের ভাষায় নির্বের সম্মতি পেতেই আলগোছে গিয়ে বসল। মেয়েরা একপাশের সোফায়, ছেলেরা অপর পাশে। সামনের টি টেবিলে নাস্তায় ভরপুর। খেতে খেতে আড্ডা আবার জমে উঠল। ইচ্ছে নির্বের কোলের উপর বসে ফোনে গেম খেলছে। গল্পের এক পর্যায়ে একজন বলল, এখানে উপস্থিত নীরব বাদে বাকিদের লাভ ম্যারেজ। তা নীরব, আমাদের ছোঁয়া কেন তোর গায়ে লাগলো না, বলতো? প্রেম পীড়িতে তোর অ্যালার্জির কারণটা কি ছিল? নীরব একটু কেশে বলল, প্রেমের পরিণতি যদি বিয়ে না হয়, তবে তা আবেগী থাকে, অধিকার নয়। একটা কাগজে নামমোহর হওয়া মানেই দেয় হক, দেয় নিরাপত্তা, দেয় তাকে ছুঁয়ে রাখার অধিকার। সবার সামনে গর্ব করে বলা যায় সে আমার হালাল জীবনসঙ্গী। এক সেকেন্ড থেমে বলল, প্রকাশ্যে, সম্মানে, দায়িত্ব নিয়ে আমার জন্য নির্ধারিত জনকে আমার পাশে রাখতে চেয়েছি। তাই প্রেম নয়, আমি হালাল সম্পর্ককে বেছে নিয়েছি। এটা আমার থট। তবে আমি এটাও মনে করি, সব কিছুই উপরওয়ালার লিখে দেওয়া, তাই এমনটাই হয়েছে। এছাড়া নাথিং। কিছু পল পর, সবাই কথা বললেও প্রত্যাশা চুপচাপ। একেতে অচেনা লোকজন, তার উপর সবাই অনেক সিনিয়র। ওর কী বা বলার আছে? ইচ্ছের হাত ধরে প্রত্যাশা একটু দূরে জানালার পাশে এসে দাঁড়ালো। কয়েক মুহূর্ত পরেই পুরুষালী পরিচিত স্বর কানে এলো। আনিজি লাগছে, বেশি খারাপ লাগছে তোমার? নির্বের দিকে ঘুরে তাকালো প্রত্যাশা। মাথা নাড়িয়ে ঠোঁট উল্টে বলল, হুম, বেশি না একটু। একটু কেমন কেমন লাগছে। প্রত্যাশার বলার ধরন দেখে নীরব হেসে ফেলল। আশ্বস্ত করতে বলল, আর একটু ওয়েট করো, আমরা চলে যাব। ইচ্ছে মুখ তুলে নির্বের দিকে তাকিয়ে বলল, পাপা আমিও যাব। এর মধ্যে প্রীতি ডাক দিল, ইচ্ছে, তোমার হেয়ার ব্যান্ড ওখানে খুলে পড়েছিল দেখছি। এসো লাগিয়ে দিই। ইচ্ছে পা এগিয়ে প্রীতির সুব্রণ্যা থ্রি পিসের ওড়না টেনে ধরল। আহ্লাদি গলায় বলল, মাম্মা আমি পাপার সাথে যাব। পাপা ওকে নিয়ে যাবে। প্রত্যাশাকে আঙুল দিয়ে দেখিয়ে বলে। প্রীতি বিরক্তি নিয়ে বলল,
ইচ্ছে জ্বালাবে না, একটু পর আমরা বাসায় ফিরব। এখন চুপচাপ বাকিটা সময় থাকবে, কোনো কথা বলবে না। ইচ্ছে গাল ফুলাল, ঠোঁট ভেঙে কান্না আসছে। নীরব এগিয়ে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে বলল, ইচ্ছে অন্যদিন নিব তোমাকে। ইচ্ছে জেদি স্বরে বলল, না, ইক্ষুন। প্রীতি চোখ রাঙিয়ে চাইল। ধ ম ক দিয়ে কিছু বলবে তার আগেই নীরব বলল, আচ্ছা, ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। পরপর প্রীতির দিকে তাকিয়ে বলল, ইচ্ছে যেহেতু যেতে চাইছে ওকে নিয়ে যাই। কাল আমি দিয়ে আসব। আশা করি তোমার কোনো অসুবিধে হবে না। আর অসুবিধা হওয়ার কিছু নেইও, কাজের লোকের কাছে থাকার চেয়ে আমাদের ওখানে যে একটু হলেও বেশি ভালো থাকবে ইচ্ছে, এটা আমি চোখ বুজে বলে দিতে পারি। কথাগুলো পিঞ্চ মে রে বলে নীরব তা প্রীতি ঢের বুঝল। তবে প্রত্যুত্তর দিল না। ডিনার না করেই সবাইকে বুঝিয়ে কিছু একটা অজুহাত দিয়ে নীরব চলে আসে। পার্কিং লটে পার্ক করা বাইকের কাছে আসতেই প্রত্যাশা শুধাল, আগে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর ইচ্ছেকে নিয়ে যাবেন না? নীরব বাইকে বসতে বসতে বলল, না, না মানে তো নাই হয়। হেয়ালি না করে ঝেড়ে কাশুন তো। সরাসরি বলুন, তুমিও আমাদের সাথে যাচ্ছ। আজ? আজ, এখন। নীরব আদেশের সুরে বলল, বাড়তি কথা না বলে ঝটপট কাজ করো। ইচ্ছেকে তুলে দাও। ইচ্ছেকে মাঝে তুলে বসাতে গেলে নীরব চোখ দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, সামনে দাও। চালাতে সমস্যা হবে তো? হবে না, যা বলছি তাই করো। অগত্যা ইচ্ছেকে সামনে বসিয়ে নিজে নীরবের পাশে বসল। বাইকের ইঞ্জিন চালু করতে করতে নীরব বলল, শাড়ির আঁচল ঠিকঠাক করে বসো। প্রত্যাশা শাড়ির আঁচল কোলের উপর তুলে এক হাত কোলের উপর রাখল। অপর হাতে নীরবের পেট জড়িয়ে ধরল। ইচ্ছে ঘাড় বাঁকিয়ে প্রত্যাশার দিকে তাকিয়ে চোখ সরু করে বলল, তুমি সবসময় আমার পাপার সাথে থাকো কিনো? প্রত্যাশা দুষ্টু হেসে বলল, তোমার এই পাপা আমার বর, তাই। আন্ডারস্কোর। ইচ্ছেকে দেখে নিহারিকার ভেতরে ভেতরে ভালো লাগলেও প্রকাশ করলেন না। ওদিকে বাড়িশুদ্ধ লোক তো বলতো ইচ্ছেকে আনতে। সবাই প্রত্যাশা আর ইচ্ছেকে দেখে খুশি হল। নিহারিকা কোলের কাছে ইচ্ছেকে বসিয়ে মাথায় মমতায় ভরা হাত বুলিয়ে গেলেন। প্রত্যাশা সবার সাথে সাক্ষাৎ শেষে শাশুড়ির পাশে বসল। নিহারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, চুল কেটেছ? প্রত্যাশা ভরকে গেল। এই রে শাশুড়ি মায়ের জহুরির চোখ। ঠিক খেয়াল করেছে। আম্মুর মতো উনিও বকা না দেয়, এই ভয় শুকনো ঢোক গিলল। নিচের ঠোঁট জিভের ডগায় ভিজিয়ে আমতা আমতা করল। হু, বড় বড় চুলই বেশি ভালো লাগে। বড় চুলে তোমাকে বেশি সুন্দর লাগতো। বেশি কিছু না বলায় প্রত্যাশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এর মধ্যে নিভান এসে ইচ্ছের সাথে কথা বলতে লাগল। ইচ্ছের পাশে বসে আদুরে গলায় বলল, সোনা মামনি, তুমি চিনো আমায়? ইচ্ছে বড় বড় চোখে চেয়ে দুপাশে মাথা নেড়ে না বোঝায়। নিভান কিছু বলার আগেই প্রত্যাশা ঝটপট বলে উঠল, ইচ্ছে উনি তোমার বড় পাপা। ইচ্ছে ভেঙে ভেঙে বলল, বড় পাপা? নিভান একগাল হেসে স্নেহমাখা হাত ইচ্ছের মাথায় রেখে বলল, হ্যাঁ সোনা। ফ্রেশ হয়ে ক্যাজুয়াল পোশাকে নীরব রুম থেকে বেরিয়ে এদিকে আসছিল। প্রত্যাশার নজর পড়তেই ইচ্ছেকে দেখিয়ে তর্জনী তুলে বলল, ইচ্ছে, আর ওনাকে আজ থেকে পাপা নয়, ছোট পাপা বলবে, কেমন? উনি তোমার ছোট পাপা হন। ইচ্ছে নাক ফুলিয়ে বিরোধিতা করে উঠল। পাপা? নিহারিকা আদর করে নরম স্বরে বলল, ইচ্ছে, আপু আমার প্রত্যাশা ঠিকই বলেছে, তুমি ছোট পাপা বলবে সোনা। ইচ্ছে ঘাড় ফুলিয়ে বলল, পাপা ছোট না, পাপা অনেক বড়। উপস্থিত সবাই হেসে ফেলল। নিভান আশকারা দিয়ে বলল, আহমা বাদ দাও না। ছোট বাচ্চা মেয়ে, ব্যাপার না। বড় হলে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আনিশা ইচ্ছের সাথে বেশ গল্প জুড়ে দেয়। সবাইকে চেনাতে বড় অ্যালবামটা নিয়ে আসে। ইচ্ছেকে দেখাতে থাকে, এটা ওর বাবা। বাবা এখনো অফিসে। আত্মীয়দেরও দেখিয়ে বকবক করতে থাকে। তবে ইচ্ছের কোনো আগ্রহ দেখা গেল না। ও নীরবের ফোন নিয়ে কার্টুন দেখতে লাগলো। পরীকে এক কাপ ব্ল্যাক কফি আনতে বলল নীরব। তবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যাশা ছবি দেখতে আরম্ভ করল। অ্যালবামটা প্রত্যাশার কোলের উপর। এক পাশে আনিশা, আরেক পাশে ইচ্ছে নীরবের গা ঘেঁষে। প্রত্যাশা আর আনিশার দৃষ্টি অ্যালবামের পাতায়। ছবির পাতা উল্টে উল্টে হঠাৎ একটা পাতা এলেই আনিশা খিলখিল করে হেসে বলে উঠল, ছোট ভাবিমণি, এই দেখো ভাইয়া লুঙ্গি পরে দাঁড়ায় আছে। ওরে বাবারে, ভাইয়ারে কে এভাবে তুলছে? প্রত্যাশা চোখ বড় করে তাকায় ছবিটার দিকে। আবিরের ছবি, গাল দুটো ফুলে আছে, পরনে ছাপের লুঙ্গি, আর সাদা গেঞ্জি। দেখেই বোঝা যাচ্ছে সুন্নাতে খাতনার ছবি। প্রত্যাশা ভ্রু তুলে ঠোঁট চেপে হেসে বলল, আরে আরে, এই ছবি তো দেখেই বোঝা যাচ্ছে বেআই প্লাস দেবরের ম্যানলি জার্নির শুরুর দিক। আবিরের দৃষ্টি টিভির পর্দায় থাকলেও এহেন কথায় বেশ লজ্জায় পড়ল। আরেক পাতা উল্টাতে না উল্টাতেই একদম ছোট বেলার ছবি আসলো। দুষ্টু পাকনি আনিশা বিজ্ঞের মতন গোল গোল চোখ করে চেয়ে বলল, এইটা ভাইয়া, আমি জানি বড় দাদান বলেছিল। এমা নেন্টু ভাইয়া। একদম ছোটবেলার ছবি। ছবিটিতে আবিরকে বেশ নাদুস নুদুস লাগছে।
গায়ে পোশাক না থাকলেও কপালের উপর কালো ইয়া বড় নজর টিকা। ফর্সা মুখে চাঁদের মতো জলজল করছে। আনিশার কথা শুনে আবির ম ক দিয়ে উঠল। পরপর শর্মিলাকে উদ্দেশ্য করে কাদো কাদো মুখ করে অসহায় কণ্ঠে বলল, আম্মু এসব ছবিও রাখা লাগে নাকি? কি একটা অবস্থা! মানসম্মানের ফালুদা বানানোর জন্য কি সব ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার মতো সংরক্ষণ করে রেখেছ? দিলে তো 12টা বাজিয়ে। শর্মিলা হেসে রুমের দিকে যেতে যেতে জোরেশোরে বললেন, ছেলেবেলার ছবি এগুলো, স্মৃতি হিসেবে রেখেছি। ছেলেবেলার ছবিতে মানসম্মান আবার কি বাবা? আবির অপ্রস্তুত ভঙ্গিতে চোখমুখ কুঁচকে বসে রইল। প্রত্যাশা দ্রুত পাতা উল্টাতে উল্টাতে বলল, দেখি দেখি সামনে এগোই। দেখি আর কারো ঐতিহাসিক ছবি টবি পাওয়া যায় কিনা। আচমকা আবির প্রশ্ন করে উঠল, ছোট ভাবিমণি আর কারো বলতে তুমি কি ছোট দাদানকে বোঝাচ্ছ? প্রত্যাশা কথাটা কতটা বুঝল বোঝা গেল না। ও তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, হু। সবে কফির মগে চুমুক দিয়েছিল নীরব। ওদের এমন কথোপকথনে গলায় বেশম লাগে তার। নির্বের খুব খুব কাশিতে প্রত্যাশার টনক নড়ে। ও ঝড়ো বেগে দুদিকে মাথা নাড়িয়ে বলল, এই না না, আমি তা বলিনি। আবির হাসতেই নীরব চোখ পাকিয়ে তাকালো। নির্বের এক দৃষ্টিতেই বেচার হাসি বিদ্যুতের বাল্বের মতন ফিউজ হয়ে গেল। প্রত্যাশা লজ্জা পেয়ে অ্যালবাম রেখে ত্রস্ত উঠে গেল। ডট ডট ঘড়ির কাঁটা রাত 12টার ঘর ছুঁই ছুঁই। ইচ্ছে নিহারিকার কাছে শুয়েছে। নীরব সোফায় বসে ল্যাপটপে মেইল চেক করে ফোনটা ওপেন করতেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন নজরে এল। অ্যাপে ঢুকে মেসেজে ফটো এর নোটিফিকেশন দেখে কৌতূহল নিয়ে চেক করতেই মেঘ বিনা বাজের মতো স্তব্ধ হল নীরব। ভাষা হারিয়ে গেল। বিমূর্ত হয়ে ফোনের স্ক্রিনে চেয়ে রইল। বেশ কয়েকটা ছবি। প্রত্যাশা সার্থকের বুকের উপর সার্থক চেইন ছড়াচ্ছে সেই দৃশ্যর ছবি। নির্বের মাথায় তো চড়ে গেল। চোখ দুটো বুজে নিল। প্রত্যাশা সবার সাথে গল্প গুজব করে রুমে এসে নীরবকে অমন অসারের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এগোলো। ঠোঁট ফাঁক করে কিছু বলবে তার আগেই নীরব মুখে কিছুই না বলে ফোনটা সোজা প্রত্যাশার দিকে ধরল। স্ক্রিনে চোখ পড়তেই গোটা আসমান যেন প্রত্যাশার মাথার উপর পড়ল। বুকটা ছ্যাতো করে উঠল। মূর্ছা যাওয়ার মতন হল। ঘরজুড়ে থমথমে নিস্তব্ধতা। প্রত্যাশা স্তব্ধ, হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ়। আশঙ্কায় মেয়েটার চোখের পাতাগুলো কাঁপছে অনবরত, ঠোঁটজোড়া কেঁপে কেঁপে থেমে যাচ্ছে। গলায় শব্দ আটকে আছে। সবটা ঠাউর করতে পারছে না। নিচু স্বর, অথচ রি দিয়ে কাছে আঁচড় দেওয়ার মতো ধারালো স্বরে প্রশ্ন রল নীরব। এই ছবিগুলো দেখার পর আমি কি ভাবব, বলো? তোমার প্রতি আমার ধারণা ঠিক কোন খাতে গড়াবে? প্রত্যাশার বুকের ভেতরটা ধকধক করছে, হতবিহ্বলতায় মেয়েটা বাকশূন্য। মুখ খোলার আগেই নীরব প্রলম্বিত শ্বাস ফেলে বজ্রকণ্ঠে ফের বলল, হুয়াই আর ইউ সাইলেন্ট? টেল মি, হোয়াট এক্স্যাক্টলি অ্যাম আই সাপোজড টু বিলিভ অ্যাবাউট ইউ আফটার সিইং দিস? প্রত্যাশা কে কেঁপে ওঠে। মুহূর্তেই চোখজোড়া ছলছল করে উঠল। ভেজা, কম্পিত স্বরে বলল, বিশ্বাস করুন, আমি সত্যিই বুঝতে পারছি না ছবিগুলো কোত্থেকে এলো, কখন তোলা হলো, কে তুলেছে। আমার বিশ্বাস হচ্ছে না এটা আমি কি করে। তসতসে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল প্রত্যাশার গাল বেয়ে। প্রত্যাশা ব্যাকুল নয়নে একবুক আশা নিয়ে নির্বের দিকে তাকায়, নীরব ঠিক ওকে বুঝবে এই আশায়। প্রত্যাশার সে আশায় বুঝি গুড়ে বালি দাড়ি। নির্বের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি দাড়ি। চোখে অবজ্ঞার ঝিলিক নিয়ে বলল, মানে বলতে চাইছ, ছবির এই মেয়েটা তুমি না? রাইট? বুকের ভেতর থেকে হাহাকার বেরুল প্রত্যাশার। কি বলবে, কিভাবে বুঝাবে? অস্থির চিত্তে ব্যাকুল স্বরে বোঝানোর চেষ্টা করল, আমি সত্যিই বুঝতে পারছি না। আপনি বিশ্বাস করুন, আমি ছবির এই দৃশ্যগুলো কিভাবে ঘটেছে সেটাও মনে করতে পারছি না। আমি কিচ্ছু মনে করতে পারছি না। বুঝতেও পারছি না। বিলিভ মি। বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে উঠল প্রত্যাশা। নীরব তোত্তারা সুরে বলল, বিকেলে তোমার ফোনে ওর কল এলো, সেটাও তুমি জানো না? এখন তো আমার মনে প্রশ্ন জাগছে, তুমি কলেজ থেকে ট্যুরে গেলে, ওরাও সেইম জায়গাতেই ট্যুরে গেল, দেখাও হলো। এতটা কোইন্সিডেন্স কি করে হয়? নাকি আমাকে আই ওয়াশ করা হয়েছে? প্রত্যাশা নিস্তব্ধ হয়ে যায়। অবিশ্বাস্য চাহনিতে চেয়ে সহসাই বলল, নীরব, আপনি এই ছবিগুলো দেখে এতদূর অবধি চলে গিয়েছেন। এত সহজেই ছবিগুলো দেখেই বিশ্বাস করে নিলেন। আমাকে একটুও বিশ্বাস করলেন না। আপনার মনে হয় আমি অমন? নীরব রাগে উচ্চ কণ্ঠে বলল, তুমি কলেজ থেকে গিয়েছিলে, তোমার ফ্রেন্ডদের সাথে তোমার থাকার কথা। সেখানে তুমি ওর সাথে কি করছিলে? তাও হোটেলের ফাঁকা রুমে। ছবিটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা হোটেলের একটা লাক্সারি রুম। ছবিগুলো দেখতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপরেও আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম এডিট করা কিনা। কোনটা এডিট আর কোনটা রিয়েল, সেটা তফাৎ করার ক্ষমতা আমার আছে। ছবির তুমি সংজ্ঞাহীনও নয়। তাহলে বলো আমার কথাগুলো লজিকলেস, আমার মনে তৈরি হওয়া প্রশ্ন নিছ কি?
প্রত্যাশা ভেজা গলায় বলল, নীরব, দয়া করে আপনি আমার পুরো কথা আগে শুনুন। তারপর না হয় জাজ করবেন। প্লিজ শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। বাম ভ্রুটা কিঞ্চিত উঁচিয়ে দাঁড়াজ স্বরে বলল নীরব। ওকে বলো, এক্সপ্লেইন দাও। হাতের পিঠে গাল বেয়ে পড়া অশ্রুবিন্দু মুছে নেয় প্রত্যাশা দাড়ি। মস্তিষ্কে চাপ দিয়ে মনে করার চেষ্টা করে। বলে, আগেই বলেছি আমার ওনাদের সাথে দেখা হয়। আমার পাকে একটে যায়। সার্থক উনি নিজে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, মেডিসিন প্রেসক্রাইবও করে। তারপর আমার যতটুকু মনে আছে আমি ওনাদের সাথে সি বিচের পাড়েই সময় কাটাতে থাকি। তারপরের কথা আমার ঠিকঠাক মনে পড়ে না। সার্থক আর ওনার ফ্রেন্ড, ওনার একটা মেয়ে ফ্রেন্ড ছিল। ওনারা আমায় বলে ওষুধ নেওয়ার ফলে ঘুম পাচ্ছিল। আর আর আমাদের ট্যুরের সবাই সেই মুহূর্তে ঘুরতে যাচ্ছিল। আমি অসুস্থ থাকায় ওনারা সাথে রাখে। আমার ফ্রেন্ডরাও একই কথা বলেছে। তারপর সন্ধ্যায় উনি আমাকে পৌঁছে দিয়ে আসে। ব্যাস, এতটুকুই। কিন্তু কখন, কিভাবে, এই। নীরব থামিয়ে দিল। স্ক্রুল করে একটা ছবি প্রত্যাশার সামনে ধরল। ছবিটাতে প্রত্যাশা নিজে সার্থকের হাত ধরে আছে। ঠোঁটের কোণে হাসি নিয়ে, চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে। রাগে নির্বের মাথা ফেটে যাচ্ছে। গর্জে ওঠে বলল, এখানে না তো অচেতন তুমি, আর না তো ঘুমের ছিটেফোঁটাও আছে। যে দৃশ্য দেখে নির্বের মাথা বিগড়ে গিয়েছে। সেই ছবিটা স্ক্রিনে এলো। জনে খুব কাছাকাছি। প্রত্যাশার দিকে ঝুঁকে সার্থক টি শার্টের বোতাম থেকে চেইনটা ছড়াচ্ছে। ঘৃণা আর রাগে নীরব হিতাহিত জ্ঞান হারিয়ে ফট করে হাতের ফোনটা রে মা, রল। ফ্লোরে পড়তেই ফোনের গ্লাস ফেটে যায়। ঝাঁঝিয়ে ওঠা শব্দে প্রত্যাশার বুক কেঁপে ওঠে। নির্বের এমন কঠোর আচরণে প্রত্যাশার শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। নীরব কপাল স্লাইড করে রাগ দমানোর চেষ্টা করল। অধৈর্য হয়ে বলল, এখন মনে হচ্ছে আমার মা ঠিকই বলে। এগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমিও বোধহয় জেনেশুনে নিবিড়ের মতো আরেকটা ভুলই করলাম। আসলেই রতারা চিহ্ন তো কথা বলে। জিনেটিক বিষয়টা সহজেই উতরানো যায় না। জেনেশুনে তোমাকে দয়া দেখানোই আমার ভুল ছিল। ঘোর তমসার মধ্যে নিভু নিভু এক চিলতে আলোর রেখা নির্বের, যদি সত্যি হয়ে থাকে, কথাটায় পায় প্রত্যাশা। উনি, যদি, বলছে, তার মানে এক্ষুনি পুরোপুরি বিশ্বাস করেননি। তবে পরক্ষণেই প্রত্যাশার সেই আলো অজানা অন্ধকার গ্রাস করে নেয়। সাথে সবটা বুঝতেও ব্যর্থ হয় দাঁড়ি। মস্তিষ্ক ক্যাচ করল, তারা চিহ্ন তো, জেনেটিক, দয়া দেখানো। প্রত্যাশা কিছুটা উঁচু স্বরে বলল, নীরব আপনি আমাকে বলছেন বলুন। আপনি ভালো করে জানেন আমার আব্বু আম্মু কেমন দাঁড়ি। জেনেটিক কথা তুলে ভুলেও তাদেরকে ছোট করে কিছু বলতে যাবেন না। আপনার রাইট নেই। আমি সহ্য করব না। আর দয়া, কিসের দয়া করেছেন আমাকে? রাগের বশে, মুখ ফসকে কি বলতে বসেছিল তা ভাবতেই নীরব নিজেই নিজের উপর বিস্মিত হয়। হতাশায় চোখ দুটো বুজে নিল। জোরালো শ্বাস ফেলে নিজেকে সামলাল। গলার স্বর নামিয়ে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। তুমি আমার জায়গায় একবার নিজেকে কল্পনা করে দেখো, আমার কিরকম লাগছে। আমার অবস্থাটা রিলাইজ করার চেষ্টা করো। যেখানে আমি সার্থকের সাথে তোমার সামান্য কথা বলাই টলারেট করতে পারি না, সেখানে এই দৃশ্যগুলো দেখার পর কিভাবে সহ্য করব? চোখে নোনতা পানির বহর নিয়ে, অনুনয় করে ব্যাকুল স্বরে বলল প্রত্যাশা। দয়া করে, আমায় একবার বিশ্বাস করুন। আমি যেমনই হই না কেন, তবে সজ্ঞানে কখনো কোনো অন্যায়, করতে পারি না। এতটুকু আত্মবিশ্বাস আমার আছে দাঁড়ি। আচ্ছা আমাকে সত্যি করে বলো, তুমি বুঝতে পারোনি আমি সার্থকের সাথে তোমার কথা বলা পছন্দ করতাম না? সেদিন হাসপাতালে ওর চেম্বারে আমার আচরণ, কথা শুনে কিছুই বোঝনি? এছাড়াও বাড়িতেও আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও তুমি ওর থেকে হেল্প নাও, ওর কাছে রেস্টের জন্য আশ্রয় নাও, আবার আবার আমারই সামনে থ্যাঙ্কস জানাও দাঁড়ি। আমার যে বিষয়টা অ্যালার্জি লাগে, তুমি সেটা স্বাচ্ছন্দ্য নিয়ে করে যাও। এগুলোর ব্যাখ্যা কি? বাদ দিলাম ছবির কথা। প্রত্যাশা কাপা কাপা গলায় বলল, উনি আপনার আত্মীয়, সেই সূত্রেই আমি কথা বলেছি। আপনি যে ওনাকে অপছন্দ করেন, আমি সেটা বুঝতে পারিনি। নীরব চোয়াল শক্ত করে আচমকা প্রত্যাশার দুই বাহু শক্ত করে ধরল। রাগান্বিত হয়ে দাঁত কিরমিরে বলল, তুমি বুঝবে কি করে? তুমি তো সবসময় নিজেকেই প্রায়োরিটি দাও। অন্যকে নিয়ে কখনো ভেবেছ? না, ভাবনি। অন্যের বিরক্ত লাগা, অন্যের খারাপ লাগাকে তুমি এক পয়সার দাম দাও না। তোমার যখন যা মন চায় তাই করো দাঁড়ি। প্রত্যাশার গা থরথরিয়ে কাঁপছে। কান্নার শব্দ গলায় আটকে আছে। অঝরে আষাঢ়িয়া বর্ষণ কপল বেয়ে নামছে অবিরত। নীরবা, গুণ চোখ নিয়ে, রাগ ক্ষোভ ঝাড়ল। তুমি ছোট, অগোছালো কিশোরী, তোমার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা বোকামি। তাই আমি তোমার কাছে ন্যূনতম এক্সপেক্টও রাখিনি। তুমি যেমন আমি তেমন তুমিটাকেই মেনে নিয়েছি। মাঝখানে তোমার কিছু ভুলকেও চোখ বুজে মেনে নিয়েছি দাঁড়ি। তোমাকে কারো কাছে এতটুকু খাটো হতে দিইনি। প্রত্যাশার বুক ফেটে যাচ্ছে। ও অস্ফুটে কিছু বলতে চাইল। নীরব,
A_। নীরব থামিয়ে দিল। প্রত্যাশার বাহু ছেড়ে দিল। ডান হাত উঁচু করে তুলে বলল, লেট মি ফিনিশ। প্রত্যাশার নিজেকে খুব অসহায় ঠেকেছে। নীরব হতাশা আর ক্ষোভ মিশিয়ে বলল রুড় স্বরে, শুরু থেকেই তোমার গলামি হাসিমুখে মেনে নিয়েছি, তোমার ছেলেমানুষী আচরণ ধৈর্য ধরে সহ্য করেছি। তোমাকে এতটুকু বুঝতে দেইনি। এবার তো তুমি লিমিট ক্রস করে ফেলেছ। এরকম দৃশ্য দেখার পরেও মেনে নেওয়া যায়? তুমিই বলো যায়, গলামি, অবুঝপনা মানা গেলেও চরিত্রের দোষ ত্রুটি মানা সহজ নয়। আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক অনিশ্চিত। এই দৃশ্য দেখার পরেও তোমার সাথে স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ রাখা হবে বলে মনে হয় না। প্রত্যাশার পুরো পৃথিবী দুলে উঠল যেন। বুকের ভেতরটা নিঃশব্দে রক্তাক্ত হল। উল্টো দিক ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়াল নীরব দাঁড়ি। প্রত্যাশা আকস্মিক নীরবের হাতটা টেনে ধরল। আহত কণ্ঠে বলল, নীরব, প্লিজ এত বড় একটা অপবাদ দিবেন না। মানা যাচ্ছে না, আমি পারছি না মানতে। নীরবের টানটান পিঠের দিকে কাতর হয়ে চেয়ে প্রত্যাশা। নীরব ঘাড় ঘুরিয়ে এক হাতে প্রত্যাশার হাত নিজের হাত থেকে ছাড়াল। বলল শান্ত কণ্ঠে, লেট মি এলোন। ভেতরের ছোট্ট হৃদয় দুমড়েমুচড়ে গেল দাড়ি। তবুও নিজেকে সামলাতে, শক্ত করতে আপ্রাণ চেষ্টা করল প্রত্যাশা। ঝট করে হাতের উল্টো পাশ দিয়ে গাল বেয়ে পড়া জলের কণাগুলো মুছল। কান্না আটকিয়ে স্থির গলায় বলল, আজ যা যা বললেন, যদি কখনো জানেন আমি সত্যিই নির্দোষ ছিলাম, তখন কি করবেন? ফিরিয়ে নিতে পারবেন কি আজকের এই কথাগুলো? পারবেন কি চোখের দিকে তাকিয়ে বলতে, ভুল করেছি? জানেন তো, একটা কথা খুব শোনা যায়, বন্দুকের গুলি আর মুখের বুলি দুটোই একবার বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। আজ আপনার কথাগুলোও ঠিক সেরকমই করেছে আমাকে। আপনার কথায় আজ যে ক্ষত তৈরি হয়েছে আমার মনে, সেটা শুধু গভীর না। সেটা এমন একটা দাগ, যেটা হয়তো সারা জীবনেও শুকাবে না। আপনি তো আজ সন্দেহ করলেন, অবিশ্বাস করলেন। অথচ আমি শুধু চেয়েছিলাম বিশ্বাসটুকু। এটুকু কি খুব বেশি ছিল? প্রত্যাশার বলা প্রতিটি শব্দ শানিত তীরের মতন নীরবের বুকে বিঁধল। নীরব হয়ে দাঁড়িয়ে রইল দাঁড়ি। প্রত্যুত্তর দিয়ে পারল না। নিজেকে এলোমেলো লাগছে ওর। হতাশ শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। প্রত্যাশা হাঁটু ভেঙে ধপ করে ফ্লোরে বসে পড়ল। দুই হাতে মুখ চেপে ঝরঝরিয়ে কাঁদতে লাগল। চার দেয়ালের নিস্তব্ধতায় কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়। কান্নার চোটে ফ্লোরে বসে থাকা ছোট্ট ভাঙা শরীরটা কাঁপছে অবিরাম। রাতের অন্ধকারে নীরব ছাদে দাঁড়িয়ে। মাথার ভেতর তীব্র শব্দের মতো বাজছে প্রত্যাশার কথা। আবার না চাইতে ওই ছবিগুলো চোখের পর্দায় ভেসে উঠছে। তক্ষুনি রাগটা মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে দাঁড়ি। নিরিবিলি পরিবেশে নীরব ভাবতে লাগল। নিজের উপরও তার কম রাগ হচ্ছে না। মনের এক কোণে নিজেকে নিয়েই প্রশ্নের উদয় হলো, উফ, খুব বেশি রিয়্যাক্ট করা হয়ে গেল না তো? আর একটু ধৈর্য ধরে সবটা যাচাই করা উচিত ছিল নয় কি? আসলে হঠাৎ করে এমন সেন্সিটিভ ছবি দেখলে যে কারোরই স্বাভাবিক থাকার কথা নয় দাঁড়ি। মানুষ তো, রোবট নয় তো। আকস্মিক রিয়্যাক্ট করা অস্বাভাবিক নয়। তবুও কিছুটা অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। রাতে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে আসে দাঁড়ি। এক বুক ভারী কষ্ট নিয়ে পাশের সোফায় মাথা এলিয়ে দেয় প্রত্যাশা। হাতটা মাথার নিচে গুজে, ভাবনার ভাঁজে হারিয়ে যায়। কখন যে চোখ দুটো বন্ধ হয়ে আসে, টেরই পায় না। ওভাবেই একসময় ঘুমে ঢলে পড়ে। নতুন ভোরের সূচনা হয় বিষাদে। জানালার ফাঁক গলে আসা একফালি রোদের আলো চোখমুখে পড়তেই ধরফিয়ে ওঠে প্রত্যাশা। চারপাশে চোখ বুলিয়ে খুঁজে বেড়ায় কাঙ্ক্ষিত মুখটিকে। কোথাও নেই সে। এমন সময় ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসলো। পর মুহূর্তেই খট করে দরজা খোলার আওয়াজ এলো। নীরব বেরিয়ে আসে। এক ঝলক তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নেয় প্রত্যাশা। এদিকে সারাটা রাত যে নির্ঘুমে কেটেছে নীরবের, তা ওই লাল চোখ দুটো প্রমাণ দিচ্ছে। নীরব টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, 7:30 বাজে অলরেডি। ইচ্ছেকে বাসায় দিয়ে আসতে হবে, ওর স্কুল আছে। তুমিও রেডি থেকো, তোমাকেও নামিয়ে দিয়ে যাব। বাড়তি ঝামেলা করার থেকে একসাথেই ড্রপ করে দিব। প্রত্যাশা ভেতরে ভেতরে তির্যক হেসে মনেমনে বলল, এতটাই না করেন যে চোখের সামনে থেকে সরাতে, এত সকাল সকাল ভিডিও করার তোড়জোড় শুরু করেছেন। খাবার টেবিলে এক লোকমা খাবার মুখে তুলে গলাধঃকরণ করতে খুব কষ্ট হচ্ছে প্রত্যাশার। গলা দিয়ে খাবার নামতে চাইছে না। ওদিকে নীরব তো আগেই কে বলল, এত তাড়াতাড়ি সে ব্রেকফাস্ট করবে না। ইচ্ছেকে যেন ফাস্ট রেডি করিয়ে দেয়। ওদেরকে দিয়ে অফিসে গিয়ে সে কিছু একটা খেয়ে নিবে। পানি দিয়ে মুখের খাবার কোনো রকমে গিলে প্রত্যাশা ঝট করে উঠে দাঁড়ালো। ইচ্ছেকে চেয়ারে বসিয়ে পাশে দাঁড়িয়ে মাছ বেছে বেছে গালে তুলে খাইয়ে দিচ্ছিলেন নিহারিকা। প্রত্যাশাকে খাবার রেখে উঠতে দেখে সহসাই শুধালেন, সে কি খাবার রেখে উঠছ যে? কিছুই তো খেলে না। প্রত্যাশা অজুহাত দিয়ে বলল, আসলে এত সকাল সকাল নাস্তা করার অভ্যেস নেই তো, তাই খেতে পারছি না। অল্প করে কিছু খাও। এগুলো ভালো না লাগলে বলো, পরীকে বলি অন্য কিছু বানিয়ে দিতে। প্রত্যাশা মাথা নাড়িয়ে বলল, না,
মা, তার দরকার নেই। আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। আচ্ছা তাহলে ফ্রুটস জুসটা নাও। শাশুড়ির এত মমতায় প্রত্যাশার চোখের কোণ চিকচিক করে উঠল। আড়ালে কান্না লুকাল। বলল অপরাধীর মতো করে, আসলে মা আমার শরীরটা একটু কেমন যেন লাগছে। জোর করে কিছু খেতে গেলে বমি পাবে। আর আমাকে এত করে বলার কিছু নেই। আমার খেতে মন চাইলে আমি তো হাত দিয়েই নিয়ে খাই। নিজেকে স্বাভাবিক দেখাতে কথাগুলো বলে জোর করে ঠোঁটের কোণে হাসি টানে প্রত্যাশা। নিহারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার চোখের পাতা ভারী, তারপর চোখ দুটোও লাল লাগছে। শরীর ঠিক আছে তোমার? অতিরিক্ত কান্নার ফলে এমন হয়েছে। প্রত্যাশা হেসে বলল, ঠিক আছি, তেমন কিছুই না, ওই একটু মাথাটা ধরেছে তাই। শর্মিলা কিচেন থেকে বেরিয়ে শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। বললেন, মাথা ধরেছে তাহলে এত সকাল সকাল তোমার যাওয়ার কি তারা? ইচ্ছের না হয় স্কুল আছে, মিস গেলে ওর মা আবার কথা তৈরি করবে। তুমি আজ থাকো, পরে পাছে যেও। নীরবকে বলি, তোমাকে যেন কাল পরশু দিয়ে আসে। প্রত্যাশার বুক ভার হয়ে আসছে। তড়িঘড়ি করে বলল, না, ছোট মা, বলবেন না, প্লিজ। আসলে আমার প্রাইভেট আছে, দিন পরেই তো পরীক্ষা। প্রাইভেটে পরীক্ষা চলছে, আজ বিকেলেও আছে, মিস গেলে নিজেরই ক্ষতি। গড়গড় করে মিথ্যে বলার চেষ্টা করে প্রত্যাশা। যদিও অল্প দিন পরেই পরীক্ষা, তবে পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়ার মেয়েও কোনোকালেই ছিল না। ইচ্ছেকে রেডি করে নিহারিকা বললেন, প্রত্যাশা, নীরব দেখো রুমে আছে। যাবেই যেহেতু তাহলে আর দেরি করার কি দরকার? ইচ্ছের স্কুলের টাইম হয়ে আসছে আবার। নীরবকে বলো, ইচ্ছে রেডি। প্রত্যাশা দীর্ঘশ্বাস ফেলল। ইচ্ছের কাঁধে দুই হাত রেখে বলল, ইচ্ছে, তোমার পাপাকে গিয়ে বলো আমরা রেডি। ইচ্ছে ঘাড় কাত করে জবাবে, আচ্ছা, বলে ডট ডট নীরব ইচ্ছেকে মাঝখানে বসিয়ে দেয়। প্রত্যাশার সামনে ইচ্ছে, তারপর নীরব। বাইক ছুটে চলেছে শোষো বাতাসের সাথে। প্রত্যাশার মনে হয় এই একদিনেই যেন জনের মাঝে চীনের মহাপ্রাচীর দাঁড়িয়ে গেছে। এই প্রাচীর ভাঙা কি আদৌ সম্ভব? বাড়ির গেইটের সামনে বাইক থামায় নীরব। মুখে একটাও কথা নেই। প্রত্যাশা নেমে দাঁড়ায়। ইচ্ছের মাথায় হাত বুলিয়ে মুখে ম্লান হাসি নিয়ে বলে, বাই। ইচ্ছে। নীরব সৌজন্যমূলক কিছু বলল না। প্রত্যাশা অদ্ভুত এক জোরতায় চুপ করে রইল। পা বাড়াতে গিয়েও হঠাৎ থেমে যায় প্রত্যাশা। নীরব আচমকা বলে উঠল, সুস্থ তোমাকে নিয়ে গিয়েছিলাম, অমনি সুস্থ তোমাকে রেখেও গেলাম। যেটা আমার দায়িত্ব ছিল। প্রত্যাশার পা জোড়া থেমে গেল। ফিরে তাকিয়ে নির্বের চোখে চোখ রাখল। ভেতরের চাপা কষ্ট নিয়ে মিহি কণ্ঠস্বরে বলল, আমি জানি, আমি অনেকের কাছেই বিরক্তিকর। তবুও আজ একটা কথা জানতে ইচ্ছে করছে। আমি কি খুব বেশি উচ্ছৃঙ্খল? আমি কি খুব বেশি বেপরোয়া? নীরব নিশ্চুপ, নিরুত্তর। প্রত্যাশার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল। ও উত্তরের অপেক্ষাও করল না। প্রশ্নগুলো রেখে ওর মতো চলে গেল। বড় কদম ফেলে লহমায় চোখের আড়ালে। আন্ডারস্কোর। ইচ্ছেকে বাসায় দিয়ে অফিসে আসতে আসতে নির্বের 9টা পার হয়ে যায়। নিজের অফিস কক্ষে চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে নীরব। মনে মনে একের পর এক প্রশ্ন তৈরি করছে। একটা প্রশ্নেরও সঠিক উত্তর নেই। ভাবছে রীতিমতো ছবিগুলো সেন্ড করল কে? ছবির দৃশ্য যা বলছে তা কি সব সত্যি? নাকি আমাকে বিভ্রান্ত করতে কেউ এসব করেছে? আর কে সে? তার উদ্দেশ্যই বাকি? ঘুরে ফিরে একটা নামই মস্তিষ্কে সিগন্যাল দেওয়ার মতো বারবার আসছে। এসবের পিছনে কি সার্থক? কারণ ওই তো প্রত্যাশাকে পছন্দ করত। আর ছবিগুলোও তো ওরই সাথে। নীরব সোজা হয়ে বসল। টেবিলের উপর হাত দুটো নামাল। টেবিলের উপর থাকা অফিসিয়াল ফাইল খুলতে গিয়েও আজ এক পাশে ঠেলে রাখল। ফোন ওপেন করল। ফাটা গ্লাস কাল রাতের রাগক্ষোভকে আবার স্মরণ করিয়ে দিল। নীরব সেই নম্বরে কল করল। ওপাশ থেকে মেয়েলি মিষ্টি গলা এলো, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর ডায়াল করুন। নীরব অবাক হল না, কারণ কাল রাতেও কল দিয়ে বন্ধ পেয়েছে। নীরব ত্রস্ত কল লিস্ট থেকে একটা নম্বরে কল লাগালো। রিসিভ হতেই আদেশের সুরে বলল, আমি এখনই আপনাকে একটা নম্বর মেসেজ করব। দয়া করে যাচাই করে দেখবেন নম্বরটা কোন আইডির নামে রেজিস্টার করা হয়েছে, কখন কোথায় সিমটা অ্যাক্টিভ হয়েছে। সবকিছু বিস্তারিতভাবে আমাকে জানাবেন। রিপোর্টটা আমার চাই। আই নিড দ্য ফুল রিপোর্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। দিস ইজ আর্জেন্ট। নো ডিলেস, প্লিজ। রাত্রি 11:10। প্রত্যাশা জানালার গ্রিল হাতে ধরে দাঁড়িয়ে। আকাশে কালো মেঘের ভেলা বাতাসের সাথে যেন উড়ছে। মুহূর্তেই মিটিমিটি আলো ছড়ানো চাঁদটাকে গ্রাস করে নিল একদল মেঘেরা। প্রত্যাশার মনেও ঘন কালো মেঘ জমেছে। বিষণ্ণতায় ডুবে আহত হৃদয় ছলছল চোখে শূন্যে তাকিয়ে মেয়েটা। কাল রাতে নির্বের বলা প্রতিটি কথা সূচের মতো বুকে বিঁধছে। ভীষণ কষ্ট হচ্ছে। রুমের ভেতরটা অন্ধকার। ভেজানো দরজার ফাঁক ফোকর গলে আবছা আলো রুমে ঢুকছে। সেই আলোয় প্রত্যাশাকে জানালার পাশে দাঁড়িয়ে দেখে অধরার ভ্রু বেঁকে যায়।
এক হাতে সুইচ টিপে আলো জ্বালাতেই ঘরটা ফোকা ফোকা আলোয় ঝলমল করে ওঠে। চমকে ওঠে, চকিতে ঘুরে তাকায় প্রত্যাশা। অধরা এগিয়ে এসে ভাতের প্লেট, গ্লাস বেড টেবিলে রেখে শুধালেন। প্রত্যাশা, লাইট নিভিয়ে, ঘর অন্ধকার করে ওখানে দাঁড়িয়ে আছিস যে? প্রত্যাশা তড়িঘড়ি করে চোখের জল মুছল। গলা সামলে আমতা আমতা করে বলল। ইয়ে মানে, জানালার পর্দা ঠিক করছিলাম। অন্ধকারে পর্দা ঠিক করতে গেলি? মা কে কোনো কিছু বুঝতে দিতে চায় না প্রত্যাশা। তাই নিজেকে যথাসম্ভব স্বাভাবিক দেখাতে মিথ্যে বলল। শুতে যাচ্ছিলাম, তখন খেয়াল হলো। তাই, আচ্ছা হয়েছে হয়েছে, এবার আয় তো খেয়ে নে। সেই দুপুরে কি একটু খেলি, দেখলাম না। আবার এখন বলছিস পেট ভরা, খাবি না? প্রত্যাশা মুখটা ছোট করে বলল। আম্মু খা। অধরা কথা কেড়ে নিলেন, শাসিয়ে উঠলেন। একদম বেশি কথা বলবি না। আয় আমি খাইয়ে দিচ্ছি। তোর পছন্দের সর্ষে ইলিশ করেছি আজ। তোর না খুব পছন্দ। আম্মু শুনবে না তাই অগত্যা প্রত্যাশা বিছানার একপাশে চুপটি করে বসল দাঁড়ি। অধরা ভাত মাখিয়ে এক লুকমা তুলে গালের সামনে ধরলেন। মেয়ের মুখটা স্বাভাবিক লাগল না। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলেন। মুখটা অমন শুকনো লাগছে, মন মরা ঠেকেছে, কিছু হয়েছে কি? হ্যাঁ রে প্রত্যাশা, সবকিছু ঠিক আছে তো? বুকের ভেতরটা ধক করে উঠল প্রত্যাশার। আম্মুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলতে ইচ্ছে করল, আম্মু সবকিছু ঠিক নেই। আমার খুব কষ্ট হচ্ছে। উনি আমায় বিশ্বাস করলেন না। কত কি বললেন, আমি সেসব মেনে নিতে পারছি না। আমার ভেতরটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে দাড়ি। আমি কাউকে কিছু বলতেও পারছি না। হচ্ছে, সবাই আমাকেই দোষারোপ করবে, অবিশ্বাস করবে। কেউ আমায় বুঝবে না, আর আমি জানি না আমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব। আমার কি করা উচিত আমি সেটাও বুঝতে পারছি না। নিজেকে সামলাল প্রত্যাশা, কথাগুলো বলতে পারল না, সবটা জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইল। দৃঢ় মনোবল আর বিশ্বাস নিয়ে মনটাকে শক্ত করল। কতটুকু শক্ত হলো জানে না, তবুও মন বলছে, যেহেতু আমি জানি আমি সজ্ঞানে কোনো অন্যায়, পাপ করিনি, তাই একদিন না একদিন সত্যিটা সামনে আসবেই। মিথ্যে বিলুপ্ত হবে দাঁড়ি। সেদিন অবিশ্বাস ভাঙ্গবে, তারপর ক্ষত হয়তো শুকাবে। তবে শুকালেও তেরো ফলে থেকে যায় যে একটা সূক্ষ্ম দাগ। সে দাগটা কি পুরোপুরি মিলানো সম্ভব? পৃথিবীতে হাজারো কষ্ট, বেদনা, গুমরে মতারা চিহ্নরা, ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাওয়া, আড়ালে কান্নার স্রোত বয়ে ফেলা, এসব কিছুকে আড়াল করার একমাত্র হাতিয়ার হাসি। হাসির আড়ালে সকল কষ্ট, যাতনা নিমিষেই অন্যদের অগোচরে রাখা যায়। সব কষ্ট ভেতরে ঠেসে প্রত্যাশা ফট করে ঠোঁটের কোণে হাসি টেনে নিল। বলল গমগমে স্বরে, কই না তো, কিছু হয়নি তো। আর মন রা লাগবে কেন, এই তো আমি হাসছি, খাচ্ছি। ঠিকই তো আছে সব। নিজ হাত দিয়ে মায়ের হাতটা মুখের সামনে ধরল প্রত্যাশা। চটজলদি খাবার মুখে নিল। অধরা হঠাৎ বললেন। নীরব আজ ভেতরে এলো না যে? দেখা করেও তো যেতে পারত। ইচ্ছে সাথে ছিল, ইচ্ছেকে দিয়ে উনাকে অফিসে যেতে হবে, তাই নামলেন না। ওহ, ফের কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন অধরা। সেই সকালে এসে থেকে তোকে চুপচাপ দেখছি, বাইরেও বের হচ্ছিস না। আমি ভাবলাম ও বাড়ির কেউ কিছু বলেছে নাকি। প্রত্যাশা জোর করে মুখের হাসি হাসি ভাব ধরে রাখল। ব্যথাতুর হৃদয়টা ভেঙে যাচ্ছে নিঃশব্দে। তবুও বলল ভেঙে ভেঙে, ও বাড়ির সবাই কত ভালো না? ওরা কিছু বলবে? আম্মু তোমার মাথা ঠিক আছে? ওনারা সবাই তো আমাকে কত আদর করে। অধরা প্রশান্তির সহিত হাসলেন, সায় দিয়ে বললেন, হ্যাঁ নিভানদের ফ্যামিলিটা খুব ভালো। ছেলে ভালো, ফ্যামিলি ভালো, সবকিছু পজিটিভ দেখেই তো নিভানের বাবা বিয়ের প্রস্তাব দিতেই রাজি হয়ে গেলাম। নইলে কি আমার লি মেয়েটাকে এত তাড়াতাড়ি পরের বাড়ি পাঠাতে রাজি হতাম? প্রত্যাশার মুখটা নিমিষেই নিয়ে গেল। আকস্মিক মনে উঠল, নীরব কিসের দয়া দেখিয়েছে? মনে মনে উত্তর সাজাল, নিজেকে তুচ্ছতাচ্ছিল্য করেই আওড়ায়, আমি কোনো দিক থেকেই উনার যোগ্য নই। শুধুমাত্র বাবার কথায় বিয়েটা করে দয়া দেখিয়েছেন, উনি হয়তো এটাই বলতে চেয়েছেন। কথাটা প্রত্যাশার বুকে রেফোরোফোর বিঁধে আছে। নিঃশ্বাস ভারী হয়ে এলো। প্লেট রেখে হাত ধুয়ে মেয়ের রুমে ফের এলেন অধরা। দরজার ওপার থেকেই হাঁক ছেড়ে বলতে বলতে আসলেন। প্রত্যাশা, দেখত কোন ডিজাইনটা তোর মনে ধরে। প্রত্যাশা বিছানার হেডে গা এলিয়ে বসেছিল। সোজা হয়ে বসে মায়ের দিকে প্রশ্নবোধক চাউনিতে তাকালো। অধরা পাশে বসে ফোনটা ধরলেন মেয়ের সামনে। একটা একটা পিক বের করলেন আর জিজ্ঞেস করলেন, কোন ডিজাইনটা বানাতে দিবেন? প্রত্যাশা নির্বাক, ও কি বলবে ভেবে পাচ্ছে না। অধরা উৎসুক চোখ মুখে বললেন, ছবির ডিজাইন দেখে বল। ভেবেছি দুয়েক দিনের মধ্যেই গহনা বানাতে দিব। যেগুলো আছে সেসব কেমন পুরনো ডিজাইন মনে হয়। নতুন করে একশেট না বানালে চলে? আর হাতে বেশি সময়ও নেই দাঁড়ি। এই তো পরের সপ্তাহ থেকে তোর পরীক্ষা শুরু। দেখতে দেখতে চোখের পলকে পরীক্ষার দিনগুলো চলে যাবে।
তারপরই তো বিয়ের অনুষ্ঠান, তখন তাড়াহুড়োর মধ্যে ভালো হবে না, তাই এক্ষুনি ধীরে সুস্থে সব এগিয়ে রাখছি। থেমে ফের বললেন, কালকে নীলা আসবে, ওর সাথে স্বর্ণকারের কাছে যাব। তুই এখন বল কোনটা পছন্দ হলো? ফোনের স্ক্রিনে চোখজোড়া থাকলেও মন আছে শূন্যতায়। প্রত্যাশার এসব কিছু ভালো লাগছিল না। যেখানে নীরব নিজে বলেছে সম্পর্কটা অনিশ্চিত, সেখানে বিয়ের অনুষ্ঠান, গহনা গাটি সবকিছু প্রত্যাশার কষ্টকে দ্বিগুণ করল। ফাপড়ে পড়ার মতো শ্বাস ফেলল। বলল অধৈর্য হয়ে, আম্মু, যে কোনো একটা চুজ করো তো, আমার ভালো লাগছে না। অধরা কিছুটা হতাশ হলেন, মুখ গোজ করে বললেন, তোর জন্য গড়াচ্ছি, তুই নিজে পছন্দ করবি না? যে সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে এসব নিয়ে আদিক্ষেতা করতে ইচ্ছে করল না। নিজেকে সামলে বলল, কোন রকমে? এবারের মতো আমার পছন্দটা তোমার আর আপুর উপর দিয়ে দিলাম। তোমরা একটা পছন্দ করে নিও। তোমাদের পছন্দই আমার পছন্দ। অধরা বললেন, আচ্ছা, ঠিক আছে, এই দেখালাম, হাজারবার পৈপি করে বললাম, পাছে পছন্দ না হলে কিছু বলতে পারবি না কিন্তু। এই বলে অধরা উঠে দাঁড়ালেন। চলে যেতে শোষব্যস্ত হলেন। তন্মধ্যে প্রত্যাশা শূন্যে তাকিয়ে আচমকা অন্যমনস্ক হয়ে বলে উঠল, আম্মু, একটা প্রশ্নের উত্তর দিবে? যা বলবে ভেবে সত্যি করে। অধরা চিন্তিত বদনে চাইলেন, বলবো, তবে কি কথা? রাগের সময় যা বলা হয়, সেসবই কি মনের কথা থাকে? মুখ ফসকে সত্যিটাই কি বেরিয়ে আসে? অধরা মেয়ের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। কিছু বোঝার চেষ্টা করলেন, না বুঝলেও কিছু অনুমান করলেন। পর মুহূর্তে পাশে বসে ধীরে ধীরে শান্ত গলায় বললেন, না মা, সব কথা ধরে নিতে নেই। রাগের সময় মানুষ অনেক কিছু বলে ফেলে, যা তার মনেও ছিল না, এমনকি যার অর্থ কি, সেটাও ভাবে না। তখন মাথা গরম থাকে, হিতাহিত জ্ঞান থাকে না। নিজের কথার ওজন বুঝে ওঠার মতো অবস্থায় থাকে না সে। একটু থেমে আদর করে প্রত্যাশার মাথায় হাত রাখলেন। মৃদু হেসে বললেন, এই দেখিসই তো রাগ হলে গড়ার সময় তোর আব্বুকে কিভাবে ঝাড়ি। থেমে সিরিয়াস ভাবে ফের বললেন, তোর আব্বুকে রেগে অনেক কিছু বলে ফেলেছি জীবনে। কিন্তু তার মানে এই না, আমি সব সত্যি মনে করেই বলেছি। সম্পর্ক থাকলে রাগারাগি, ভুল বোঝাবুঝি হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা শেষ হয়ে যায়। যা রাগের মাথায় বলা সেসবই সত্যি নয়। রাগের মাথায় বলা কথা ধরলে এই পৃথিবীর 90% নারী পুরুষের সংসার টিকত না। রাগের সময়কার কথা না ধরে ভালো ভালো বিষয় বড় করে ধরতে হয়। দেখতে হয় সে শুধু রাগই করে, নাকি তার ভালো, যত্ন, আগলে রাখা এসব ব্যাপারও আছে। সব মিলিয়ে একজনকে বাছবিচার করতে হয়। তারপর সিদ্ধান্ত নিতে হয়। নিজের জীবনের উদাহরণ টেনে মেয়েকে বুঝালেন অধরা। তবে জিজ্ঞেস করলেন না, মেয়ে বিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর মনোমালিন্য হতেই পারে। কোনো সমস্যা হলে দুজনেই মিটমাট করে নিবে। মেয়ে যেহেতু নিজ থেকে কিছু বলছে না, তাই আগ বাড়িয়ে আর কিছু শুধালেন না। মেয়ের বুদ্ধি বাড়ুক, বুঝো আসুক, সুখে শান্তিতে থাকুক, মনেমনি শুধু এই প্রার্থনাটুকুই করলেন। প্রত্যাশার চোখের সামনে জলজল করে উঠল নির্বের কেয়ারগুলো। বিয়ের পর থেকে নির্বের অ্যাক্টিভিস্টগুলো আওড়ালো। সেখানে সেই শুরু থেকে নীরবকে ওর প্রতি যথেষ্ট কনসার্ন কেয়ারিং পেয়েছে। সেদিন সবার সামনে নিজেকে খাটো করেছে, কথা শুনেছে। তবুও প্রত্যাশাকে প্রশ্নের সম্মুখীন হতে দেয়নি। প্রত্যাশার নিজের অ্যাক্টিভিস্টের খাতায় নিজেকে শূন্য পেল। এখন অবধি নির্বের প্রতি কোনো দায়িত্ব পালন করেছে কি? আর 5টা মেয়ের মতো স্ত্রী সুলভ আচরণটুকু কখনো শো করেছে কি? হয়তো ওভাবে সুযোগ আসেনি। তবে উনি যে সার্থককে পছন্দ করেন না তা বোঝানো হয়েছে, বলাও হয়েছে। তবুও প্রত্যাশা বোঝার চেষ্টাটুকু করা দূর আরও যেন হেসে উড়ে দিয়েছিল। ইসোস, নির্বের সেই কথাটা শুনলেই তো আজ এত দূর আসে না। হয়তো এই সমস্যাটুকু আসতো না জীবনে। রাত গভীর। বাড়ির সবাই ঘুমের অতলে তলিয়ে আছে। ঘুম নেই নির্বের চোখের পাতায়। হাতে কফির মগ। এই তো মাত্র সে নিজে বানিয়ে আনলো। কফির মগে চুমুক দিচ্ছে আর ভাবছে। সিম সার্থকের এনআইডি দিয়ে খোলা। সিম বন্ধ থাকার জন্য সিমের মালিকের অবস্থান ট্যাগ করা যায়নি। তবে সিমটা সার্থকের নামে রেজিস্ট্রেশন করা থাকায় সমীকরণ দাঁড়াচ্ছে, সার্থক নিজেই কি তবে নীরবকে খাটো করতে, নীরব প্রত্যাশার সম্পর্কে ফাটল ধরাতে ছবিগুলো পাঠিয়েছে? যেহেতু সার্থক প্রত্যাশাকে পছন্দ করত, তাই সবকিছুর নীল নকশাকারী স্বয়ং সার্থক হবে এটা অস্বাভাবিক নয়। এখন কুয়াকাটায় সেদিন কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, ঘটানো হয়েছিল, সব উত্তর জানতে কুয়াকাটা যাওয়া জরুরি। অতবর নামকরা বিলাসবহুল হোটেলের কোনায় কোনায় নিশ্চয় সিসিটিভি ক্যামেরা আছে। সেসব চেক করে যদি কিছু পাওয়া যায়। এদিকে অফিসিয়াল ডিউটি থাকায় সামনের 2-3 নীরব খুব ব্যস্ত থাকবে। তাই 2-3-এর মধ্যে কোথাও যাওয়া সম্ভব নয়। আবার এমন একটা ব্যাপার অন্যের উপর দায়িত্ব দেওয়া যায় না। নিজের ব্যক্তিগত ব্যাপারটা নীরব নিজেই দেখবে। হোক একটু দেরি। মাথার মধ্যে ভনভন করছে দুশ্চিন্তা।
নির্বের নিজেকে এলোমেলো লাগছে, ভালো লাগছে না কোনো কিছুই। কোনো কিছুতেই একদণ্ড শান্তি মিলছে না। কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে দাড়ি। উফ, প্রত্যাশার ক্রন্দনরত মুখটা চোখের সামনে ভাসছে বারবার। ঠান্ডা, তেতো, স্বাদহীন শেষ কফিটুকু এক চুমুকে গিলে নেয় নীরব। চারিপাশের নিস্তব্ধতা গুমোট হয়ে মাথার ভেতর শব্দ তুলছে। আকস্মিক ভাবল প্রত্যাশার রেখে যাওয়া প্রশ্ন নিয়ে। উচ্ছৃঙ্খল, বেপরোয়া মেয়ের সংজ্ঞা কি? চোখ বন্ধ করে ভাবল। প্রত্যাশার মুখ ভেসে উঠল। না, ওকে একেবারেই সেরকম বলা যায় না। ও চঞ্চল, আবেগপ্রবণ, বয়স অনুযায়ী একটু বেশি ইম্যাচিউর বটে, কিন্তু উচ্ছৃঙ্খল, বেপরোয়া বলা যায় না। বুঝিয়ে বললে ও শোনে, তবে নিজের প্রতিই ও সচেতন নয়। প্রত্যাশা খুব সরল, সরলভাবে দুনিয়া দেখে, আর দেখে বলেই সবসময় বিপদের মধ্যে হেঁটে যায়। বারবার বিপদে জড়িয়ে পড়ে দাঁড়ি। প্রলম্বিত শ্বাস ফেলে ভাবে নীরব, ওর বয়স অল্প, কিন্তু অভিজ্ঞতার ঘাটতি যেমন অনেক। দুঃখের বিষয় ও কিছুতেই শিক্ষা নেয় না, নিজেই নিজেকে বিপদে ফেলতে উস্তাদ। নীরব ক্লান্ত ভঙ্গিতে চোখ দুটো বুজে নিল দাড়ি। চেয়ারের হেডে কাঁধ হেলিয়ে মনেমনে বলে ওঠে, যদি সত্যি ও ষড়যন্ত্রের শিকার হয়, তবু এক ফোঁটা দোষ হলেও ওর আছেই। আমি ওকে কতবার বলেছি, সাবধান হতে। বুঝিয়েছি, ইভেন বলেছি সার্থকের থেকে দূরে থাকতে। আজ আমার এই কথাটা অন্তত শুনলে, আজ এত বড় অঘটন ঘটে না। এই কথাটা মনে উঠলেই নির্বের প্রচণ্ড রাগ হয়। তখন পজিটিভ চিন্তাগুলোও কেমন ফুরবল হয়ে আসে। ভেতর থেকে রাগ, ক্ষোভ, হতাশা আবার বেরিয়ে এল। একটা মেয়ের বেসিক কিছু কমন সেন্স থাকে, যা প্রত্যাশার নেই। একটা ছেলের চোখের ভাষা মেয়েরা খুব সহজেই পড়তে পারে। এটা বোঝার এক ধরনের সহজাত প্রবৃত্তি থাকে মেয়েদের। এদিকে প্রত্যাশা মাত্রারিক্ত নির্বোধের পরিচয় দিয়ে থাকে। ওর নিজের প্রতি কোনো রকম সতর্ক নেই, কোনো প্রোটেকশন নেই, বরং প্রত্যাশা এমন পরিবেশ তৈরি করে ফেলে, যেখানে অপরপক্ষ আরও এগিয়ে আসার সুযোগ পায়। একটু নিজের প্রতি দায়িত্ববোধ থাকলেও আজ এই পরিস্থিতি আসতো না। আন্ডারস্কোর সকাল থেকেই আষাঢ়ের আকাশ ভারী মেঘে ঢাকা। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। বায়োলজির প্র্যাকটিক্যাল খাতায় স্বাক্ষর নিতে প্রত্যাশা কলেজে এসেছিল। পরনে আকাশি সাদা ইউনিফর্ম, পিঠে ব্যাগ, মাথার ওপর ব্যান্ড দিয়ে চুলগুলো ঝুটি করে বাঁধা। এক হাতে ছাতা ধরে ফুটপাত ধরে হাঁটছিল। হঠাৎ ওর চোখ পড়ল, দেয়াল ঘেঁষে বসে থাকা এক পা, লি মা তার কোলের ছোট্ট শিশুকে ছেঁড়া, ময়লা ওড়নার নিচে লুকিয়ে রাখছে। বৃষ্টির পানিতে যেন ভিজে না যায়। দৃশ্যটা হৃদয় ছুঁয়ে গেল। প্রত্যাশার মনে হালকা কষ্টের স্রোত বয়ে গেল। অস্ফুটে, আহারে, বলে ছাতাটা লির মাথার ওপর ধরে বলল, এটা তুমি রাখো, একটু হলেও কাজে লাগবে। লিটি কিছু বলতে পারল না, তবে তার চোখে মুখে ছড়িয়ে পড়ল একরাশ প্রশান্তি ও কৃতজ্ঞতার হাসি। একটু দূরের একটি টং দোকান থেকে প্রত্যাশা পাউরুটি আর কলা কিনে এনে দিয়ে ব্যস্ত হয়ে ফের হাঁটতে শুরু করল। আজ 2-3 হতে চলেছে না নীরব ফোন দিয়েছে আর না তো প্রত্যাশা। এর মধ্যে দুজনের দেখা, কথা কিছুই হয়নি। সবার সামনে স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে ভীষণ কষ্ট হচ্ছে। নাম না জানা ব্যথায় হৃদয় দগ্ধ হচ্ছে। বিষণ্ণ চিত্তে হাঁটছে প্রত্যাশা। রিকশার দেখা মিলছে না। বৃষ্টির শব্দ ততক্ষণে তীব্র হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টির জায়গায় এখন ঝমঝমিয়ে ঝরছে। ভিজে যাচ্ছিল প্রত্যাশা, অবশেষে এক চায়ের দোকানের ছাউনির নিচে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্তিতে শব্দ করে উঠল। হঠাৎ চোখ পড়ল সাদা জুতোর দিকে, এক পায়ের ফিতেটা খুলে গেছে। হাঁটু মুড়ে বসে ফিতা বাঁধতে লাগলো প্রত্যাশা। এমন সময় রাস্তার পাশে জমে থাকা কাদা পানির উপর দিয়ে ছুটে এলো একটি বাইক। ছিটকে উঠে কাদা পানি প্রত্যাশার পোশাকে আর মুখে লাগে। প্রত্যাশা রাগী দৃষ্টিতে মাথা ঘুরিয়ে তাকালো। বাইকে 3 জন হ্যাংলা পাতলা ছেলে। বাইকটা সামনে গিয়ে থামল। তারা হুড়মুড় করে ছাউনির তলায় ঢুকে পড়ল। প্রত্যাশা রাগে গোজগোজ করলেও মুখে কিছু বলল না। ছেলে 3টেকে দেখতেই বখাটে লাগছে, একজনকে অবশ্য চেনে প্রত্যাশা। ওদের সাথেই পড়ে, তবে নামকাও আসতে পড়ে। বখাটেপনাই করে বেড়ায়। ছেলেগুলো ঠোঁটে সিগারেট ধরিয়ে প্রত্যাশাকে স্ক্যান করতে থাকে। মুহূর্তেই সিগারেটের ধোঁয়ায় চারিপাশ ছেয়ে যেতে থাকল। সিগারেটের ধোঁয়া উড়িয়ে একজন হেরে গলায় গান ধরল, আরেকজন সিটি বাজাতে লাগালো। প্রত্যাশা খুকখুক করে কাশল। ওর অস্বস্তি হচ্ছে। নীরবকে সিভিল ড্রেসে পাঠানো হয়েছে একজন ব্যবসায়ীর সাথে দেখা করতে, যে কিনা গোপনে চারের সাথে জড়িত বলে গোয়েন্দা সূত্রে সন্দেহ করা হয়েছে। পুলিশ সরাসরি গ্রেপ্তার না করে আগে প্রমাণ সংগ্রহ করতে চায়। নীরব ক্লায়েন্ট সেজে সেই ব্যক্তির সাথে কফিশপে কফি খেতে খেতে কথার ছলে সন্দেহভাজনের থেকে তথ্য জোগাড় করছে। বিদায় নিয়ে কফিশপের থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে পড়ল নীরব। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কালো প্যান্টের উপর কালো শার্ট ছেড়ে দিয়ে পড়া। চোখে কালো সানগ্লাস, কানে এয়ারপড। হাতঘড়িতে সময় দেখে কানের এয়ারপডটা নাড়ল। ফিসফিসিয়ে কিছু বলল। শেষে বলল, 3টার দিকে তারা চিহ্ন এলাকায় পুলিশ ফোর্স পাঠিয়ে দিতে হবে।
সব রেডি রাখতে হবে। ওকে স্যার। এর মধ্যে আচমকা নির্বের দৃষ্টিজোড়া খানিকটা দূরে পড়ল। ভ্রু কুচকে তাকিয়ে রইল। প্রত্যাশা একপাশে সিটিয়ে দাঁড়িয়ে। একজন হঠাৎ বলে উঠল, কি আপু, বৃষ্টি ভালো লাগে? নাকি ছায়া বেশি পছন্দ? নাকি ঝলমলে রোদ? আরেকজন ধোয়া ছেড়ে বলল, আপু কিছু বলছেন না যে, কি খাবেন বলুন? এক্ষুনি অর্ডার করছি। তৃতীয়জন বলল, ঠান্ডার দিনে হট হট কিছু দেরে। আপু হট হোক আমরাও। প্রত্যাশার মুখ লাল হয়ে যায় রাগে। গর্জে ওঠে, ভদ্র ভাষায় কথা বলুন। ছেলেগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। একজন আরেকজনের কাঁধে হাত রেখে বলল, ওরে ম্যাডাম রেগে গেছে দেখ। আহারে, প্রত্যাশার ভীষণ খারাপ লাগলো। মনে হচ্ছে ভাগ্যই খারাপ। সব সময় সমস্যা ওর কাছে আসে না, ওই যেন সমস্যার কাছে এগিয়ে আসে। কান্না পেল প্রত্যাশার। এখানে এক মুহূর্তও দাঁড়াতে ইচ্ছে হলো না। বৃষ্টির মাঝে রাস্তায় নেমে পড়ল। লম্বা কদম ফেলে এগিয়ে যেতে নিয়ে হঠাৎ হাতে টান পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখে, চলবে।